২২ বছর আগে আপনার স্ত্রী তার ৮ মাসের দুধের শিশু রেখে আমার সাথে পালিয়ে গিয়েছিল। আমি আপনার সেই ১ম স্ত্রী, ২য় স্বামী। খুব স্বার্থপর হয়ে আপনাকে ঠকিয়ে আমি আপনার স্ত্রীকে নিয়ে চলে গেলাম। আর সেদিন থেকে কিন্তু আপনি আপনার শিশু কন্যাকে নিয়ে হয়ে গেলেন অসহায়। এবার চিনতে পারছেন? চোখের চশমা বাম হাত দিয়ে সামান্য নাড়িয়ে শহীদুল ইসলাম সাহেব তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে রইল। মুখ দিয়ে কিছু বলতে ইচ্ছে করছে, কিন্তু চোখ দুটো আগের থেকে দেখতে চায়, তাই মুখ বন্ধ, চোখ খোলা। লোকটা আবারও বলল, আমার নাম মাহাতাবুর রহমান মুহিত। সবাই আমাকে মুহিত নামে ডাকে। আমার স্ত্রী, মানে আপনার সাবেকি স্ত্রী, আমাকে মুহিত নামে ডাকে। কেমন আছেন ভাইজান? আপনি হঠাৎ কেন এসেছেন? আর আমি কেমন আছি সেটা জানার জন্যই আপনি নিশ্চয় আসেন নাই। তাই আপনার প্রিয়জন বলেন। এত বছর পরেও রাগটা পুষে রেখেছেন, সেটাই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, ঠিক আছে, আমি বরং তাহলে আসল কথা বলছি। জি বলেন। আপনার একমাত্র মেয়েকে তার মা দেখার জন্য অস্থির হয়ে গেছে। সে খুব অসুস্থ, বেশ কিছুদিন ধরে। সে শুধু তার মেয়েকে দেখতে চায়, তাই বাধ্য হয়ে আমি এসেছি। আমার আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু জনাব মুহিতকে থামিয়ে দিয়ে শহীদুল ইসলাম বলেন, কিন্তু আপনি নিজেও বুঝতে পারছেন মিলির মা আর বেশি দিন বাঁচবে না। তাই আপনি চাচ্ছেন মৃত্যুর আগে স্ত্রীর শেষ ইচ্ছা যেন পূরণ করতে পারেন, তাই না? জি ভাই। শহীদুল ইসলামের একমাত্র মেয়ের নাম রেহেন মোহনা আক্তার মিলি। আর মিলি মায়ের নাম ছিল সাজেদা বেগম। শহীদুল ইসলাম বলেন, আমার ধারণা মিলি তার মায়ের সাথে দেখা করতে যাবে না। তবুও আমি একবার তাকে বলবো। যদি সে যেতে রাজি হয় তাহলে আপত্তি নেই। সে কি তার মায়ের কথা কখনো মনে করে না? দেখুন মুহিত সাহেব, সাজেদা চলে যাওয়ার পর আমি আর আমার মেয়ের জীবন কেটেছে। আমি যখন ব্যালকনিতে বসে গভীর রাতে সাজেদার জন্য ম- মন খারাপ করে থাকি, তখন মিলি চুপি চুপি সেখানে গিয়ে আমাকে সান্ত্বনা দেয়। আবার মায়ের ছবি বুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে ক্লান্ত হয়ে যেদিন মিলি ঘুমিয়ে পড়ে, সেদিন আমি তার রুমের গিয়ে জ্বলন্ত বাতিটা নিভিয়ে দিয়ে আসি। তার বুকের উপর থেকে ছবিটা সরিয়ে রাখি। তারপর যেভাবে শব্দহীন প্রবেশ করি সেভাবেই ফিরে আসি। মিলি তার মাকে মনে মনে অনেক খুঁজে বেড়ায়, কিন্তু আমার সামনে প্রকাশ করে না। কারণ তাহলে তো আমি আরও বেশি করে মনে করব। তাই দুজনের মনে সে ঠিকই আছে, কিন্তু কেউ কখনো সেটা প্রকাশ করে দুজনেই সাথে নিস্তব্ধ হই না। মোহিত সাহেব টেবিলের উপর এক টুকরো কাগজ রেখে বলল, এখানে মোবাইল নাম্বার লেখা আছে। যদি মন চায় তাহলে মিলি যেন কল দিয়ে তার মায়ের সঙ্গে কথা বলে। মিলি তার মায়ের কাছে কল করবে কিনা জানি না, তবে আপনি তার মাকে বলে দিবেন যে মিলির বিয়ে ঠিক করা হয়েছে। মিলি নিজেই একটা ছেলেকে পছন্দ করে এবং তার সাথেই তার বিয়ে হচ্ছে। আপনার মেয়ের জন্য অগ্রিম অভিনন্দন। দোয়া করবেন মিলির জীবন যেন তার মায়ের মতো না হয়। কারণ তার মা একজনকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু মিলির জন্মের পর মিলিকে রেখে সে চলে গেছে। তাই মিলির যেন এমন না হয়, দোয়া করবেন। ড্রয়িং রুমে মেহমান এসেছে সেটা মিলি আগেই দেখেছে, কিন্তু রুমের মধ্যে বসে সে তার বয়ফ্রেন্ড, মানে যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে, তার সাথে কথা বলছিল। সচরাচর সজীব এমন সময় কল করে না, কিন্তু আজকে হঠাৎ করেছে। সজীব একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তাই এটা তার অফিস টাইম। হ্যালো মিলি। হ্যাঁ বলো, কি করো? আঙ্কেল কি বাসায় আছে? হ্যাঁ বাবা বাসায় আছে, কিন্তু কেন? আঙ্কেলের সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, তাই আমি একটু পরে আসতেছি তোমাদের কাছে। তুমি আঙ্কেলকে বলে রেখো যে আমি আসব। নিশ্চয় আমাদের বিয়ের বিষয়, তাই না? হ্যাঁ সেরকম। আচ্ছা বাদ দাও, বিয়ের সময় আমি কিন্তু নীল শাড়ি পরবো, তাই কেউ যেন লাল শাড়িতে জন্য কভু জোরাজুরি না করে। আচ্ছা ঠিক আছে, রাখি। শোনো আরেকটু, বলো। আমি আমার নতুন চাকরিতে বিগত 7 মাসের বেতনের টাকা সব রেখে দিয়েছি। বাবার কাছে দিলেও সে নিতে চায় না। তাই ভেবেছি টাকা দিয়ে আমরা বিয়ের পর হানিমুন যাব। আগে বিয়ে হোক, তারপর সব কিছু। আমার কাজ করতে হবে। কখন আসবে তুমি? তোমার জন্য তাহলে আমি নুডলস রান্না করে রাখবো। রান্না করতে হবে না মিলি, আমি বেশিক্ষণ সময় নিতে পারবো না। তাই জরুরি কথা বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ব। সেই কথা বলার ফাঁকে খাবে?
কোনো কথা শুনতে চাই না আমি। সজীব বিরক্ত হয়ে কল কেটে দিল। মিলি ২ বার হ্যালো, হ্যালো করে মোবাইল কানের কাছ থেকে হাতে নিয়েই দেখে কল কেটে গেছে। মিলির মনটা খারাপ হয়ে গেল। এভাবে কেউ কল কেটে দেয়? একবার বিয়ে হোক, তারপর সবকিছু সুদে আসলে আদায় করতে হবে। বিয়ের পরে কেমন কি করবে সেরকম কিছু বিষয় কল্পনা করে মিলি হেসে দিল। ড্রয়িং রুমে মিলির বাবা শহীদুল ইসলাম সোফায় বসে চোখ বন্ধ করে আছেন। আজকে হঠাৎ তার পুরনো স্মৃতি জাগ্রত হয়ে বেরিয়ে গেল। জীবনের একটা অংশ অন্ধকার করে দিয়ে প্রদীপ নিয়ে চলে গেছে সাজেদা বেগম। অন্ধকারে মহাসমুদ্রে মিলির মতো একটা বেঁচে থাকার অবলম্বন দিয়ে গেছে। যদি মিলিকে সাথে করে নিয়ে যেত, তাহলে আজ আর কোনো জায়গার অবস্থান হতো না কে জানে। এখন যেমন করে মিলি তার মাকে বহু বছর ধরে দেখতে পারে না, তেমনি তখন উল্টোভাবে মিলি তার বাবাকে দেখতে পারত না। বাবা, লোকটা কি চলে গেছে? প্রশ্ন শুনে চোখ মেলে মেয়ের দিকে তাকিয়ে রইলেন মিলির বাবা। হ্যাঁ, চলে গেছে। তিনি যেই কাজটা এসেছিলেন সেটা শেষ হয়ে গেছে, তাই আর দেরি করলেন না। তিনি কে বাবা? এর আগে কখনো তোমার কাছে আসতে দেখিনি। হাত বাড়িয়ে মেয়েকে নিজের কাছে বসিয়ে দিল মিলির বাবা। তারপর বললেন, ২২ বছর আগে তোমার মা তোমাকে আমাকে রেখে যার সাথে চলে গেছেন, ইনি সেই লোক। কি? মিলির দু চোখ ভর্তি বিস্ময় পরিপূর্ণ হয়ে গেছে। নিজের কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তবুও বলল, এত বছর পরে আমাদের কাছে কেন এসেছেন তিনি? তোমার মা নাকি ভীষণ অসুস্থ, তাই তিনি নাকি তোমাকে দেখার জন্য অপেক্ষা করছেন। তাদের ধারণা তোমার মা বেশি দিন বাঁচবে না, তাই তিনি এসেছেন যাতে তোমার মায়ের ইচ্ছা পূরণ করতে পারে, সেজন্য। মিলি এক মুহূর্ত চুপ হয়ে গেল। কি বলবে সেটা খুঁজে পাচ্ছে না বলে নীরবতা। তারপর চট করে জিজ্ঞাসা করলে, তুমি কি বললে বাবা? মিলির বাবা চোখ থেকে চশমা খুলতে খুলতে বললেন, আমি বলেছি যে মেয়ে আমার যদি চায় তাহলে সে গিয়ে দেখা করতে পারবে। আমার পক্ষ থেকে কোনো নিষেধ নাই, তাই তোমাকেও একই কথা বলবো, তুমি যেতে পারো। কিন্তু তিনি আমাদের রেখে চলে গেছেন, তাই না? তাহলে কেন যাবো সে ডাকলে? দেখ মিলি, পৃথিবীতে সকল মানুষ ভুল করে। শুধু সারা জীবন একটা ভুল বা কোনো পাপ করেনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। কেউ কেউ তার নিজের ভুল বুঝতে পারে, আবার কেউ কেউ সেই ভুলের উপর স্থির থাকে। আর অনেকে আছে যারা ভুল বুঝতে পারে কিংবা অনুতপ্ত হয়ে যায়, কিন্তু সে ফিরতে পারে না। তাহলে কি আমার যাওয়া উচিত বাবা? হ্যাঁ, তোমার মা যেহেতু তোমাকে দেখতে চান, তাই তুমি যাবে। কারণ শেষ মুহূর্তে এসে তিনি যেন বুঝতে পারেন যে তাকে আমরা ক্ষমা করেছি। তুমি এতটা ভালো কেন বাবা? তোমার মতো বাবা পেয়ে আমি সকল কষ্ট ভুলে গেছি জানো। আমি মোটেও ভালো মানুষ না। তোমার মা কি তাহলে চলে যেতে পারতো? মা কেন গেছে সেই প্রশ্ন আমি মায়ের সঙ্গে করব। যদি সত্যি সত্যি দেখা হয় তাহলে আমি অবশ্যই জিজ্ঞাসা করব। মিলির বাবা মুহিত সাহেবের রেখে যাওয়া নাম্বার এগিয়ে দিল মিলির কাছে। এটা তোমার মায়ের নাম্বার, তুমি চাইলে কল দিয়ে কথা বলতে পারো। সাজেদা বেগম মাত্র আসরের নামাজ পড়ে উঠে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শরীর খুব দুর্বল, তাই আজকে নামাজ পড়তে একটু দেরি হয়ে গেল। তবুও পড়তে পেরেছে, এটাই তৃপ্তি। স্বামী মুহিত গেছে ঢাকা শহরে, কিন্তু সেখানে গিয়ে কি হচ্ছে কিছুই জানে না। নিজের অসুস্থতার জন্য তার মেয়েকে দেখার জন্য সেখানে মুহিতকে সে পাঠিয়ে ভুল করলো নাকি? তারা যদি অপমান করে তাড়িয়ে দেয়, অপমান করলে তো কিছু করা যাবে না, কারণ অপমানিত হবার মতো কাজ সে আর মুহিত দুজনেই করেছে। হঠাৎ করে মোবাইলে কল এলো। মোবাইল ছিল রুমের মধ্যে, তাই রুম থেকে সেই মোবাইল বাহিরে দিয়ে গেল তার ছোট ছেলে মিরাজ। সাজেদা বেগম রিসিভ করে সালাম দিল। কে বলল, আসসালামু আলাইকুম। অপর প্রান্তে কান্না করার গোঙানির শব্দ শুনতে পাচ্ছেন। সাজেদা বেগম কিন্তু কে হতে পারে, তাই আবার বললেন, কে? একটা মেয়ে আবেগপূর্ণ মুখে বলল, মা, আমি মিলি। মুহূর্তের মধ্যে শরীরে একটু শিহরিত হয়ে সাজেদা বেগম বলল, কে মিলি? হ্যাঁ, আমি মিলি। কেমন আছো তুমি? আর এত বছর পরেও তোমার সন্তানের কথা মনে হলো? সবসময় মনে পড়ে, কিন্তু তোমার বাবা আর তুমি কতটুকু ঘৃণা করো তাই ভেবে কখনো সামনে যাবার সাহস করতে পারিনি। কেন করলে মা? আমার মুখের দিকে তাকিয়ে কি তুমি থাকতে পারলে না? আর বাবা তোমাকে কত ভালোবাসে, তবুও কিভাবে তুমি চলে গেলে মা? তোমার করা অনেক অনেক প্রশ্ন আমি শুধু কান দিয়ে শুনে যেতে পারবো, কিন্তু উত্তর দিতে পারবো না, কারণ উত্তর আমার জানা নেই। তবে মাঝে মাঝে মন খুব খারাপ লাগে।
তখন নিজেকে সান্ত্বনা দিয়ে বলি যে ভাগ্য এভাবেই লেখা ছিল। তুমি কেমন আছো মা? বললে না তো। অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আর তোমার বাবা কেমন আছে? আমরা ভালো আছি। তোমার শূন্যতা আজও অনুভব করি। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে প্রকাশ করতে পারি না। আচ্ছা আম্মা, যে আঙ্কেল এসেছিল তিনি বললেন তুমি নাকি অসুস্থ? হ্যাঁ, শরীর দুর্বল হয়ে গেছে। মনে হয় পড়ার পর চলে যাব। এমন করে বলো কেন? আমার সাথে দেখা না করেই চলে যাবে? আমি খুব শীঘ্রই তোমার সাথে দেখা করতে আসব। তোমার বাবা কিছু বলবে না? না, বাবা যেতে বলেছে। তাহলে খুব তাড়াতাড়ি চলে এসো মায়ের সঙ্গে দেখা করতে। আমি অপেক্ষা করব। আমি কালকে অফিসে গিয়ে ছুটির জন্য বড় স্যারের কাছে আবেদন করো। তুমি চাকরি করো মিলি? এত বড় হয়ে গেছো। 22 বছর আগে তুমি যাকে রেখে গেছো সে কি আজও সেভাবেই থাকবে? তাই তো। আমি তো আমার সেই পিচ্চি মিলির অপেক্ষা করছি। কিন্তু আজ কত বড় হয়ে গেছে সেটাই জানা নেই। জানো মা, তোমার আর বাবার একমাত্র একটা ছবি তোলা ছিল। সেই ছবিটা আমার কাছে থাকে আর আমি বেশিরভাগ রাতে সেই ছবি বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা দেখি যে ছবি যথাযথ স্থানে সাজানো হয়েছে। এর মানে কি বুঝতে পারছো? না তো। এর মানে হচ্ছে বাবা রাতে আঁধারে এসে আমার রুমে এসে তোমার আর তার ছবিটা তুলে নিয়ে যায় এবং যথাযথ স্থানে রেখে দেয়। কি জানি, হয়তো সেও কিছুক্ষণ তাকিয়ে থাকে ছবির প্রতি। সাজেদা বেগম একটু শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মিলি বলল, মা, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি কিন্তু অবশ্যই আসবে। তাই নাকি? ছেলে কি করে? জব করে। আমি পছন্দ করেছি তাই বাবা আর অমত করেনি। আজ পর্যন্ত বাবা আমাকে কভু বকাবকি করেনি। কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। তোমার জন্য শুভকামনা রইল। তবে বিয়ের সময় আমি যদি বেঁচে থাকি তাহলে উপস্থিত হতে চেষ্টা করব। বিয়ে কবে? চলতি মাসের মধ্যে হবে, কিন্তু তারিখ এখনো ঠিক হয়নি। মোবাইল কেটে গেল। ব্যালেন্স শেষ। মিলি তার মোবাইলটা বুকে জড়িয়ে আবারও কেঁদে উঠল। এতক্ষণ ধরে দরজার ওপাশে দাঁড়িয়ে মিলির বাবা মা মেয়ের কথোপকথন শুনছিল। মেয়েকে কান্না করতে দেখে তিনি রুমের মধ্যে শব্দ করে প্রবেশ করলো। মিলি একবার মুখ তুলে সে বাবার দিকে তাকিয়ে রইল। বাবার কাছে যেতে তাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি শুধু একবার মায়ের সাথে দেখা করে আসব। আমি জানি তুমি হয়তো মনে মনে ভয় পাচ্ছ যে মায়ের কাছে গেলে তোমাকে ভুলে যেতে পারি, কিন্তু সেটা কখনোই নয়। আমার এই জীবনের সবটুকু জুড়ে শুধু তুমি বাবা। শহীদুল ইসলাম সাহেব কিছু একটা বলবেন তার আগে কলিং বেলটা বেজে উঠল। মিলির বাবা শহীদুল ইসলামকে বললেন, আবার কে এলো? মিলির মনে পড়ে গেল যে সজীব তার বাবার সঙ্গে দেখা করতে আসার কথা ছিল, কিন্তু এতক্ষণ মায়ের বিষয়ের জন্য সেটা মনে ছিল না। এবার সে বলল, বাবা, সজীব তোমার সাথে দেখা করতে আসার কথা ছিল। হয়তো সে এসেছে। ও আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি আমি। তুই বরং নাস্তার ব্যবস্থা কর। আগে দেখো সত্যি সত্যি সজীব কিনা। আচ্ছা, ঠিক আছে। ড্রয়িং রুমে মিলির বাবা শহীদুল ইসলাম ও সজীব বসে আছে দুজনে। সজীবের মনের মধ্যে একটা কথা সাজানো বলার জন্য, কিন্তু কিভাবে শুরু করবে সেটা বুঝে পায় না। সজীবের জড়তা কাটিয়ে দিতেই শহীদুল বলেন, কি খবর সজীব, কেমন আছো? তোমার বাবা মা কি বিয়ের দিন তারিখ ঠিক করেছে না করেনি? আঙ্কেল, একটু ছোট্ট সমস্যা দেখা দিয়েছে, তাই সেটা নিয়ে আলোচনা করতে এসেছি। কি হয়েছে? কিভাবে যে বলবো, সংকোচ কেন, বলে ফেলো। কথাটা আন্টিকে নিয়ে, মিলির মায়ের বিষয়ে। জি। আচ্ছা, ঠিক আছে, বলো। আন্টির সঙ্গে আপনার ঠিক কী ধরনের সমস্যা হয়েছিল? আমি সঠিকটা জানতে চাই। অনেকে অনেক কিছু বলে, তাই আপনার কাছে সরাসরি জিজ্ঞাসা করছি। অনেকে বলতে কারা? তোমার পরিবার? জি আঙ্কেল। তারা কি বিয়ের ব্যাপারে পিছিয়ে যেতে চায়? আসলে আঙ্কেল, ব্যাপার বুঝতে পারছি। আমি মিলির মা ওকে রেখে অন্য কারোর সাথে চলে গেছে, এটা সত্যি। এবং সে বিষয় জেনে তোমার পরিবার বিয়ে করাতে চায় না, সেটা ভিন্ন কথা। আমার বাবা মা এই সমস্যায় একটা বড় করে নিচ্ছেন, তাই আর কি। তুমি প্রথম যেদিন আমার সঙ্গে দেখা করেছিলে সেই দিন কি বলেছো মনে আছে? জি আঙ্কেল। আমি বলেছিলাম যে যে কোনো কিছু হোক তবুও মিলিকে চাই। এখন কি মতামত পরিবর্তন হচ্ছে? আপাতত কিছুদিন পিছিয়ে দিচ্ছি। আমি আমার বাবা মাকে বলে বোঝাতে চেষ্টা করব। আমার কেন যেন মনে হচ্ছে তুমি হয়তো আমার মিলিকে বিয়ে করতে চাও না। সেটাই যদি হয়ে থাকে তাহলে সরাসরি বলে দিও, কারণ আমি চাই না আমার মেয়ে একটা মিথ্যে স্বপ্ন দেখুক। আমি আজ আসি আঙ্কেল। বসো। মিলি নাস্তা নিয়ে আসবে, নাস্তা করে তবে যেও, সমস্যা নেই। আমার একটু কাজ জরুরি, আমি মিলির সঙ্গে মোবাইলে কথা বলে নিব। নাস্তা নিয়ে ড্রয়িংয়ে এসে মিলি দেখলো যে তার বাবা একা বসে আছে। সজীব কখন চলে গেছে সেটা বোঝা যাচ্ছে না। তাই নাস্তা সামনে রেখে জিজ্ঞাসা করলো, বাবা, সজীব কি চলে গিয়েছে? শহীদুল ইসলাম চমকে গেলেন। তার মনের মধ্যে একটা অজানা ভয় লেগে গেল। এই মেয়ে
সর্বদা কষ্ট করতে করতে এসেছে। আজও সে আরেকটা কষ্ট করতে যাচ্ছে। একদিকে এতদিন পরে মা ফিরে এসেছে, কিন্তু সে মুমূর্ষু। আরেকদিকে সজীব তার সাথে বিয়ে ভেঙে দিতে যাচ্ছে, তাই বেদনা। তিনি ভাবতে লাগলো কিভাবে বিয়ে ভেঙে যাচ্ছে সেই খবর তার মেয়েকে বলবে। শহীদুল ইসলাম বললেন, হ্যাঁ চলে গেছে। সজীবের নাকি জরুরি কাজ আছে, তাই চলে গেল। তুমি মন খারাপ করিও না। কি যেন জরুরি কথা বলার জন্য তোমার কাছে এসেছে মনে হয়। কি কথা বাবা? শহীদুল ইসলাম এক মুহূর্তে ভাবলেন তিনি মিথ্যে বলবেন নাকি সত্যি বলবেন। কিছু কিছু মানুষ আছে যাদের উপস্থিত বুদ্ধি অনেক ভালো, কিন্তু সে গুণাবলী তার মধ্যে নাই। তবুও তিনি সামান্য সত্যি আর সামান্য মিথ্যা মিশ্রিত করে বললেন, আমার মনে হয় সজীবের সঙ্গে তার বাবা মায়ের হালকা ঝামেলা হয়েছে। কিসের ঝামেলা বাবা? সজীব বলল যে তোমার মায়ের বিষয়টা নিয়ে তার বাবা মার সমস্যা আছে, তাই তারা হয়তো তোমাকে তাদের ছেলের সাথে বিয়ে দিতে চায় না। তবে সজীব তাদের ভালো করে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে। আশা করি সফল হবে। মুহূর্তের মধ্যে মিলির মুখটা কালো হয়ে গেল। সে এখন কি প্রশ্ন করবে সেটা সাজাতে কিছুক্ষণ সময় নিল। তারপর বলল, সমস্যা নেই বাবা, যদি ওর পরিবার মেনে না নেয় তাহলে জোর করার কিছু নেই। তারা যদি আমার সেই ছোটবেলার অপ্রিয় অতীত নিয়ে ঝামেলা করতে চায়, তবে সেখানে জোর করে সংসার করতে চাই না। শহীদুল ইসলাম নিজের মেয়ের দিকে তাকিয়ে রইল, তারপর বললেন, কথাটা তুমি ভেবে তারপর বলছো নাকি কোনো রকম ভাবনা ছাড়া? আমি ভেবে বলছি বাবা। আর হ্যাঁ, এটা সত্যি যে আমি সজীবকে ভালোবাসি, কিন্তু তার মনে এই নয় যে আমি তাদের পরিবারের মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে জোর করব। শহীদুল ইসলাম লক্ষ্য করলেন যে মিলির চোখের পাতা ভিজে উঠেছে। চোখের পানি মনে হয় টলমল করছে, কিন্তু মিলি সেটা আটকানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। এর কিছুক্ষণ আগে মিলি তার মায়ের জন্য কান্না করছে, কিন্তু এখন লজ্জা করে নাই। তবে এখন কিন্তু সজীবের জন্য কান্না করে, তাহলে সে লজ্জা পাবে হয়তো। চোখের পানি ফেরাতে চায়। শহীদুল ইসলাম বলেন, একটা কথা বলতে চাই মিলি। বলবো? হ্যাঁ বাবা বলো। তুমি বরং তোমার মায়ের সাথে দেখা করতে চলে যাও। আমার মনে হচ্ছে তাহলে হয়তো তোমার এই মানসিক চাপ কিছুটা কমবে। পুরাতন কষ্ট মুছে যাবার জন্য নতুন মন খারাপ ভুলে থাকার চেষ্টা করতে পারবে। চাকরি থেকে ছুটি নিয়ে তারপর গিয়ে ওর সাথে দেখা করে আসো। কিন্তু বাবা তুমি একা একা থাকবে? সমস্যা নেই, চিরদিন তো আর যাচ্ছ না, তাই না? গিয়ে আবার তো ফিরে আসবে। হ্যাঁ বাবা, তবুও সে 2-4 দিন কিভাবে রবে? তোমার যে তো বিয়ে ঠিক হয়ে গেছে প্রায়, তাই 2 দিন পরে এমনিতেই আমাকে একা করে চলে যেতে হবে। তোমার বিয়ের হয়ে গেলে তো বাকি জীবনটা এভাবে একা একা থাকতে হবে। কথাটা হয় এক বাক্যে শেষ হয়ে গেছে, কিন্তু এর গভীরতা অনেক হয়ে গেছে। বাবা মেয়ের দুজনের অর্থ জানে। দুজনের মনের মধ্যে একটা টুপ করে শব্দের কষ্ট হলো। মিলি বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বাবা। আমি তাহলে আর বিয়ে করতে চাই না। যেহেতু সজীবের বাবা মা ঝামেলা মনে করে, আমারও তো তোমাকে ছাড়তে ইচ্ছা করে না বাবা। শহীদুল ইসলাম একটু হাসলেন, তারপর সেই হাসি মিশ্রিত মুখে বললেন, সেটা হয় না মিলি। আমি আর কতদিন থাকবো? সুন্দর একটা সংসার হবে তোমারও, অনেক দিন পরে আমার নাতনিদের নিয়ে বেড়াতে আসবে, কত আনন্দ হবে। আচ্ছা, খুব ঠান্ডা লেগেছে মনে হয়। তুমি বরং আমার একটা চাদর এনে দাও মা। রাত 10টার দিকে মিলি সজীবের নাম্বারে কল দিল। এতক্ষণ অপেক্ষা করেছিল যে সজীব নিজে হয়তো কল দিবে, কিন্তু যখন কল দিল না তখন মিলি নিজেই কল দিল। হ্যালো মিলি, আমাদের বাসায় এসে আমার সাথে দেখা না করেই চলে গেলে। সন্ধ্যা পেরিয়ে রাত অর্ধেক শেষ হয়ে গেল, তবুও আমাকে স্মরণ করলে না। তাহলে কি বাবা আমাকে সম্পূর্ণ সত্যি কথা বলে নাই? কি বলেছে তোমার বাবা? বাবা বলেছে যে আমার মায়ের বিষয় নাকি নিয়ে তোমার পরিবার কিছু মানতে চায় না, কিন্তু তুমি নাকি সব কিছু সামনে নিতে চেষ্টা করছো। কিন্তু আমার মনে হচ্ছে তুমিও মনে হয় বিয়ে করে নিতে চাও না আমাকে। ব্যাপারটা সেরকম নয় মিলি, আমি একটু বিজি, তাই তোমাকে কল দিতে পারিনি। ফ্রি হয়ে ঠিকই কল দিয়ে কথা বলতাম তোমার সাথে। কেন বারবার ব্যস্ততার অজুহাত দিয়ে পার হয়ে যেতে চাও? ভালোবাসার কাছে কিন্তু ব্যস্ততার কোনো অজুহাত চলে না। সত্যি সত্যি ভালোবাসলে কিন্তু শত ব্যস্ততার মধ্যে সময় বের করতে হয়। সম্পর্কের এতদিন পর তুমি আমাকে ভালোবাসার শিক্ষা দিচ্ছ মিলি। শিক্ষা নয় সজীব, তোমার যা ভালো লাগে তাই করো, সমস্যা নেই। আমি খুব তাড়াতাড়ি মনে হয় মায়ের সঙ্গে দেখা করতে যাব। তোমার মায়ের সন্ধান পাওয়া গেছে নাকি? হ্যাঁ পাওয়া গেছে। কিন্তু কেন যাবে তুমি? কেন যাব না শুনি? যাওয়া উচিত নয় তাই? সেটা আমার বিবেচনা সজীব। এসব কারণে কিন্তু আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে মিলি। যেখানে তোমার মনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে আগেই, সেখানে নতুন করে কি হবে?
তুমি তো আর এই সম্পর্ক চাও না সজীব, আর এই বিয়ের জন্য তোমার আগ্রহ ছিল কম। তোমার সঙ্গে কথা বললে খুব মেজাজ খারাপ হয়ে যায় ইদানিং। ঠিক আছে, কখনো কল দিয়ে বিরক্ত করব না সজীব, ভালো থেকো সবসময়। খুব মন বিষণ্ণ, ভগ্ন হৃদয় নিয়ে কেটে গেল মিলি। কিছুক্ষণ গুমড়ে কাঁদলো, তারপর অন্ধকারের মধ্যে চোখের পানি মুছে মনে মনে মায়ের সঙ্গে দেখা করতে যাবার জন্য ঠিক করলো। তার বাবা যেহেতু নিজেই পরামর্শ দিয়েছে, তখন ঠিকই তার যেতে কোনো সমস্যা নেই। রাত অনেক গভীর হয়ে গেছে, তাহলে মায়ের সঙ্গে কল দিয়ে কথা বলতো মিলি। আর ঠিকানা জানা খুব জরুরি, কারণ তাকে তো ঠিকানা অনুযায়ী যেতে হবে। আগামীকাল কল দিয়ে জেনে নিতে হবে মা কোথায় থাকে। সকাল সকাল মোবাইলের শব্দে ঘুম ভেঙে গেছে মোহাম্মদ শৈফুল ইসলামের। তার জীবনের যতগুলো বিরক্তিকর বস্তু আছে, তার মধ্যে একটা হচ্ছে এই মোবাইলের শব্দ, ঘুম ভেঙে যাওয়া। প্রতিদিন ঠিক যখন তার ঘুম ভেঙে যায়, তখনই সে প্রাণপণে শপথ নেয় আগামীকাল রাতে মোবাইল বন্ধ করে ঘুমাবে। কিন্তু সে সেটা করতে পারে না, কারণ রাতের বেলা তার মনে থাকে না মাসের মধ্যে সর্বোচ্চ 2 থেকে 3 দিন সে মোবাইল বন্ধ করে ঘুমিয়েছে। কল করেছে গ্রামের বাড়ি থেকে শৈফুলের দাদা মোহাম্মদ মোতাহার হোসেন তালুকদার। গ্রামের বাড়ি যাওয়ার জন্য বারবার বলছেন, কিন্তু শৈফুল কেমন করে যেন সময় করে উঠতে পারে না, কিংবা সে গ্রামের জন্য বেশি টান অনুভব করে না, তাই হয়তো যাওয়া হচ্ছে না। কিন্তু এবার মোতাহার হোসেন তালুকদার খুব শক্ত করে ধরেছেন, তাই যেভাবেই হোক যেতে হবে শৈফুলকে। শৈফুল নিজেও ঠিক করেছে এবার তাহলে গ্রাম থেকে ঘুরে আসা যাক। ক্লাস 8-এ পড়ার সময় সে বাবা মার সঙ্গে ঢাকা এসেছে। এরপর টানা 6 বছর পরে একবার গেছিল। তারপর আর কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি। তবে তার বাবা মাকে যায় মাঝে মাঝে। ঘুম ঘুম চোখে শৈফুল বলল, এত সকালবেলা কেউ কল দেয় বুড়ো? সে কি রে, এখন 8টা বাজে, আর তুই বললে যে এত সকালবেলা, তাই না? কেন কল দিছো তাই বলো তাড়াতাড়ি। গ্রামের বাড়ি আসবি কবে? এ সপ্তাহের মধ্যে আসবি? সত্যি সত্যি? হ্যাঁ, সত্যি বলছি, আমি চাকরি পরিবর্তন করবো, আর নতুন চাকরিতে যোগ দিতে 10-12 দিন লেট হবে, তাই যাব গ্রামের বাড়িতে। বাহ, খুব ভালো কথা, আমার তো নাচতে ইচ্ছা করছে দাদা ভাই। লে পাগলু, ডান্স ডান্স। বেশি নাচানাচি করিস না বুড়ো, পড়ে গিয়ে হাত গোড় ভেঙে যাবে, তাহলে কিন্তু সমস্যা। তোমার বউ কিন্তু বুড়ি হয়ে গেছে, তাই সেবা যত্ন করার তো কেউ নেই। কে বলছে কেউ নাই? আমার ছোট বউ আছে, সে সেবা করবে মানে কি? তোর একমাত্র ফুপুর মেয়ে ফারিয়া, তোর হচ্ছে ফুফুতো বোন, সে এসেছে 3 দিন হলো। ওর চেহারা আমার মনে নেই, সে পিচ্ছি ছিল তখন দেখেছিলাম, এখন আর পিচ্ছি নেই। আচ্ছা তুমি রাখো, আমি ঘুমাবো। তাহলে কবে রওনা দিবি? কাল না হয় পরশু? আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় রইলাম। তোর জন্য পুকুর ভর্তি মাছ আছে রে দাদা ভাই। আর এখন তো শীতের দিন, তাই গ্রামের মজাই আলাদা। তুই তাড়াতাড়ি চলে আয়। একদিন পরে সইফুল গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল একা একা। ছোট বোন মাহি তার সাথে যেতে চেয়েছিল, কিন্তু সইফুল তাকে নেবে না। মাহি তো অনেক জেদ করে বসে আছে, কিন্তু সইফুল তার সিদ্ধান্তে অটল। তাই সইফুলের রওনা দেওয়ার সময় দরজা বন্ধ করে বসেছিল মাহি। বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার মধ্য তার দাদার বাড়ি। বাসা সরাসরি মোরেলগঞ্জ স্টেশন সোলমবাড়িয়া পর্যন্ত। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সকাল 9টা বাজে সইফুল বাসে উঠল। বাস ছাড়লো 9টা 15 মিনিট। মাওয়া ফেরিঘাটে এসে সইফুল অবাক হবার শেষ সীমানায় পৌঁছে গেল। অসংখ্য গাড়ি দাঁড়িয়ে আছে নদীর পার হবার জন্য, কিন্তু ফেরি চলাচল বন্ধ, কারণ সকাল 11টা বাজে, এখনো নদীতে কুয়াশা কমেনি। কুয়াশার জন্য ফেরির চালক তার নির্দিষ্ট ম্যাপ অনুযায়ী চালাতে পারে না, কারণ ওই পদ্মা নদীর চারিদিকে চর জেগে আছে। তাই এই নদীতে একটু ভুল হলে ফেরি চড়ে আটকে যাবে। বাস থেকে নেমে সইফুল একটা হাঁটাহাঁটি করতে লাগলো, কারণ ফেরি চলাচল বন্ধ। হাঁটতে হাঁটতে সে নদীর তীরে গেল এবং সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর দিকে তাকিয়ে রইল। গাড়িগুলি সবার আগে ফেরিতে উঠতে পারবে। ইস, তার গাড়িটা যদি এখানে থাকতো তাহলে কত ভালো হতো। জিজ্ঞাসা করে জানলো যে এরা চট্টগ্রাম থেকে এসেছে গতকাল রাত 10টার দিকে। তখন থেকে ফেরি চলাচল বন্ধ, কিন্তু এখনো চালু হচ্ছে না। বেলা 12:30টার দিকে কুয়াশা ভেদ করে ফেরি চলাচল আরম্ভ হলো। নদী পার এপার ওপার সৈপুল প্রায় বিকেল 5:30 বেজে গেছে, অথচ এমন সময় তার প্রায় গ্রামের কাছাকাছি থাকার কথা ছিল। সে যখন মোড়লগঞ্জে নামলো, তখন 9:30 বেজে গেছে। গ্রামের বাস স্টেশন, তার মধ্যে তো আবার শীতকাল। শীতকালে মম্ফল শহর কিংবা গ্রামের ভিতরে এশার নামাজের আগে সব কিছু নিস্তব্ধতা বিদীর্ণ করে দেয়। স্টেশনে তেমন কোনো দোকান খোলা নেই, আর গাড়ি তো নেই বললেই চলে। সইফুলের দাদা তালুকদার নিজে গাড়ি পাঠিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু পারেনি। বহু কষ্টে একটা মোটরসাইকেল পাওয়া গেল, তাতে করেও রওনা দিল ঢাকা শহরের পাঠাও এপসের মাধ্যমে।
যেমন যাত্রী সেবা চলছে ঠিক তেমন করে মোটরসাইকেল করে এই মোড়লগঞ্জে যাত্রী সেবা চলছে। মিনিট 15 পর হঠাৎ গাড়ি থেমে গেল, তারপর ড্রাইভার জানালো যে তিনি আর যেতে পারবেন না, তাই হেঁটে যেতে হবে। সাইফুল তখন অবাক হয়ে গেছে, কারণ সে এত রাতে কিভাবে যাবে। কিন্তু সেই ড্রাইভার লোকটা হঠাৎ কেমন করে যেন এক অদ্ভুত উল্টোপাল্টা আচরণ করতে শুরু করলো। ড্রাইভার বলল, ভাই আর একটু সামনের দিকে এগিয়ে একটা শ্মশান আছে, তাই এদিকে যাব না। এই এলাকায় এত রাতে স্থানীয় মানুষজন চলাচল কম করে। আমি গেলাম ভাই। লোকটা মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল, আর সাইফুল কিছুক্ষণ বোকার মতো দাঁড়িয়ে রইল। এরপর পকেট থেকে মোবাইল বের করলো। তার উদ্দেশ্য হচ্ছে গান চালিয়ে দিয়ে হাঁটতে থাকা। তবে তার আগে দাদার সঙ্গে কথা বলে জেনে নিতে হবে। হঠাৎ করে কিছু একটা শব্দ হতে সৈফুল তার সামনে মোবাইলের বাতি ধরলো। বাতির সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে ভয়ে খুব জড়সড় হয়ে গেছে। মেয়েটা বলল, প্লিজ হেল্প মি। সৈফুল বলল, কে আপনি? আমার নাম মিলি। আমি ঢাকা থেকে এসেছি, আর আমার মায়ের কাছে যাব। কিন্তু এই পর্যন্ত গাড়িতে এসে আমাকে জোর করে নামিয়ে দিয়ে চলে গেছে। তারপর সামনে থাকা দাদা কিছু একটা অন্ধকার দৌড় দিলাম। দৌড় দিতে দিতে হাতের মোবাইল পড়ে গেছে, সেটাও খুঁজে পাচ্ছি না। সাইফুল কিছু একটা বলতে যাবে, তার আগে মিলি বলল, ওমা, আপনার পিছনে আবার সেই সাদা সাদা সাইফুল মাথা না ঘুরিয়ে সম্পূর্ণ শরীর ঘুরিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখে সত্যি সত্যি কেউ মনে হয় দাঁড়িয়ে আছে। সাইফুল কখনো এসব ভূতপ্রেত বিশ্বাস করে না, তাই একটু সাহস বেশি মনে হচ্ছে মনের মধ্যে। কিন্তু সাথে একটা মেয়ে আছে, তাই হচ্ছে যত নষ্টের গোড়া। মোবাইলের বাতি জ্বালিয়ে দিয়ে সাইফুল স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তারপর সামনে দাঁড়িয়ে থাকা সেই অপরিচিত সাদা বস্তুর দিকে লক্ষ্য করে বলল, আমি জানি আপনারা মানুষ, তাই আপনাদের মূল উদ্দেশ্য জানতে পারলে ভালো হতো। কারণ আমরা শহর থেকে এসেছি, আপনাদের সঙ্গে বেশি সময় নষ্ট করতে যাই না। তবে সাবধান করে দিচ্ছি যে খারাপ মতলবে যদি থাকে, তাহলে এখান থেকে পরিত্যাগ করো, হয়ে যান। এবার সৈফুল এবং মিলি দুজনে অবাক হয়ে গেল, কারণ সামনে দাঁড়িয়ে থাকা সাদা পোশাকের মধ্যে থেকে তিনটা মানুষ বেরিয়ে এলো। তিনজনে মিলে বলল, সঙ্গে যা আছে কিছু সেটা তাড়াতাড়ি দিয়ে দাও, নাহলে খুব খারাপ হবে। সাইফুল বলল, এই ব্যাপার, এভাবে ভিক্ষা করার জন্য এমন শীতের রাতে বসে আছেন, বা লজ্জা করে না? একজন বলল, লজ্জা যদি না থাকতো তাহলে তো দিনের বেলায় করতাম, কিন্তু লজ্জা আছে বলে রাতের আধারে ছিনতাই করি। এখন হিরো সাহেব সব কিছু দিয়ে দেন। এই কথা বলে তাদের মধ্যে একজন একটা গ্রাম্য ব্যবহৃত ভারী একটা কিছু বের করলো। সাইফুলকে দেখালো যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। এবার এত সহজে হার মানতে চায় না, কিছু একটা করার দরকার, কিন্তু এই মুহূর্তে কোনো বুদ্ধি খুঁজে বের হচ্ছে না। এমন সময় একটা কাণ্ড ঘটলো। রাস্তা কুয়াশা ভেদ করে জ্বলন্ত বাতি জ্বালিয়ে একটা গাড়ি আসতে দেখা যায়। ওরা দুজনে দ্রুত রাস্তার ঠিক মাঝখানে চলে গেল, আর গাড়ি ঠিক তাদের সামনে দাঁড়িয়ে গেল। সাইফুল পিছনে তাকিয়ে দেখে লোকগুলো অনায়াসে চলে গেছে। হঠাৎ করে গাড়ির মধ্য থেকে কে যেন বলল, তালুকদারের নাতি সাইফুল আছেন এখানে? সাইফুল বলল, হ্যাঁ আমি। তাড়াতাড়ি গাড়িতে বসুন, আপনার দাদাজান চিন্তিত হয়ে গেছেন আপনার জন্য। আর আপনি আর কল রিসিভ করেন না। সাইফুলের হঠাৎ করে মনে হলো যে বাটন মোবাইল দিয়ে সবসময় কথা বলতো, তার দাদার কাছে তো বাটন মোবাইল ব্যবহৃত সিমের নাম্বার আছে, কিন্তু সেই বাটন মোবাইল সাইলেন্ট করে ব্যাগের ভিতর রেখেছে সে। মিলির দিকে তাকিয়ে বলল, আপনি কোন জায়গায় যাবেন? যদি অসুবিধা না হয় তাহলে আমার সঙ্গে যেতে পারবেন। আপনার গন্তব্য যদি বলে দেব তবে পৌঁছে দেব। মিলি গ্রামের নাম বলল। সেই গ্রামের নাম শুনে গাড়ির মধ্যে একজন বলল, সেটা তো আমরা যেখানে যাব সেখানে আরও 3টা গ্রামের পর, আর মাঝখানে একটা ছোট্ট খাল আছে, সেটা পার হতে হবে। কিন্তু সেই খালের উপর কাঠের পুল ছিল, সেটা ভেঙে গেছে। সৈফুল আবারও বলল, আপনার যদি সমস্যা না হয় আমার সাথে চলেন, কারণ জায়গাটা বেশি ভালো মনে হচ্ছে না, তাই এখান থেকে বেরিয়ে যেতে পারলেই ভালো। মিলি মনটা খারাপ হয়ে গেল। তার মোবাইল হারিয়ে গেছে একটু আগে, এখানেই পড়েছে, কিন্তু খুঁজে বের করতে হবে। সেটা হয়তো বেশি সমস্যা নয়, কিন্তু তার মায়ের কথা ভেবে কষ্ট হচ্ছে, কারণ আজকে বিকালে থেকে তার মা বারবার কল দিচ্ছিল। সকালবেলা মিলি যখন ঢাকা থেকে রওনা দিয়েছে, তখনই সে জেনেছে তার মায়ের শরীরটা ভালো না। বিকেলে থেকে তার মা শুধু বারবার তার পথের কথা জিজ্ঞাসা করেছে। মিলি বলেছিল বাস স্ট্যান্ডে কেউ একজন যেন অপেক্ষা করে তার জন্য, কিন্তু কেউ আসে নাই। মায়ের অবস্থা এখন কেমন সেটা সে জানে না, তবে বারবার শুধু মনে হচ্ছে দেখা হবে তো।
সৈফুল ডাকে ভাবনা ভেঙে গেল মিলির। সে তাকিয়ে দেখে সৈফুল নিজেও গাড়ির মধ্যে উঠে তার জন্য অপেক্ষা করছে। মিলি বলল, আমার মোবাইলটা যদি একটু খুঁজে পেতাম। সৈফুল আবার গাড়ি থেকে নামলো। যারা গাড়ি নিয়ে এসেছে তাদের কাছে বড় টর্চ ছিল, সেখান থেকে আলো জ্বলে। 10 মিনিটের মধ্যে মোবাইল পাওয়া যায়, কিন্তু সেটা বন্ধ, ডিসপ্লে খানিকটা ভেঙে গেছে। দেখেই বোঝা যাচ্ছে মোবাইলটা মারাত্মক অ্যাক্সিডেন্ট করে খুব খারাপ অবস্থায় আছে। ভাঙা মোবাইল হাতে নিয়ে মিলি সৈফুলের সঙ্গে গাড়িতে উঠে বসলো। মিনিট পাঁচেক সবাই নীরব। শীতের রাতে বা- গাড়িতে হু হু করে বাতাস বইছে, শরীর কম্পন বয়ে বয়ে তবু হাত পা গুটিয়ে বসে থাকতে হয়। সৈফুল নীরবতা ভেঙে বলল, এদিকে কোন জায়গায় শ্মশান আছে নাকি? যিনি এতক্ষণ ওদের সাথে কথা বলছেন তিনি বললেন, তার মানে আপনার দাদার ধারণা ঠিক। তিনি ভেবেছিলেন আপনি নিশ্চয় এই সমস্যার মধ্যে জড়িয়ে গেছেন। মানে মানে হচ্ছে খুব সহজ, এদিকে একটা শ্মশান আছে ঠিকই, কিন্তু সেটা বহু প্রাচীন। আমাদের এই এলাকার কিছু খারাপ চক্র আছে। তারা বাস স্ট্যান্ড থেকে যে সকল যাত্রী রাতের বেলা গাড়ি পায় না তাদেরকে এদিকে নিয়ে আসে, তারপর যাকে যেমন পারে সেভাবে শ্মশানের ভয় দেখিয়ে রেখে যায়। আর তাদের কিছু লোকজন থাকে, তারা যে কোনো উপায়ে ওইসব মানুষের কাছ থেকে সব কিছু নিয়ে যায়। তবে এক্ষেত্রে তারা সবসময় নতুন মানুষ বা দূর গ্রামের মানুষকে বেশি টার্গেট করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মিলি চুপচাপ তাদের কথোপকথন শুনে যাচ্ছে, তাই কিছু বলার দরকার হলো না। সাইফুলের দাদার বাড়ির সামনে গাড়ি এসে থামলো, তখন সবাই এক এক করে নামলো। কিন্তু মিলি যখন নেমে যাচ্ছিল তখন সাইফুল বলল, আপনি কি এখন যেতে চান? গাড়ির একজন বলল, কিভাবে যাবে? খালের সেই পুল ভাঙা, তাই দিনের বেলা সেখান থেকে ছোট্ট নৌকা করে পার হতে হবে। শীতের কনকনে ঠান্ডার মধ্যে তো এত রাতে মাঝি নেই। মিলি বলল, যদি আপনাদের অসুবিধা না হয় আমি আপনার সঙ্গে যেতে পারি। আপনি মনে হয় আমার মতো নতুন এসেছেন, তবে এই এলাকায় আপনার গুরুত্ব আছে সেটা বোঝা যাচ্ছে। আমার কথা ভিন্ন, এটা আমার দাদার বাড়ি, তাই এখানে আমার কদর বেশি হবে, এটাই স্বাভাবিক। তাহলে আমি না হয় আপনার সাথে আপনার দাদার বাড়িতে যাব। সকালবেলা আমাকে পথটা চিনিয়ে দিলে হবে। ঠিক আছে, চলুন। শৈফুলের দাদার বাড়ির পরিবেশ আর সকলের এক প্রকার আনন্দ আগ্রহ দেখে মিলি অবাক। সবাই কেমন যেন আগ্রহ নিয়ে ছোটাছুটি করছে, অথচ তাকে কেউ চেনে না। বাড়ির মধ্যে মানুষ কমপক্ষে 8 থেকে 10 জন হবে, কিন্তু সঠিক তথ্য মিলির কাছে নেই। মিলি তার বাবার নাম্বারে কল দিল সাইফুলের মোবাইল থেকে, কিন্তু পথের সেই বিপদের সেটা সংক্ষিপ্ত আকারে বলল। সকালবেলা সে মায়ের সাথে দেখা করতে যাবে সেটাও জানিয়ে দিল। সকালবেলা মিলির ঘুম ভেঙেছে 8টার দিকে। শীতের সকালে ঘুম ভাঙতে একটু দেরি হবে এটাই নতুন কিছু নয়। তাছাড়া মিলি সারা রাত গাড়ির জার্নি করে এসেছে। নাস্তা করতে গিয়েও সাইফুলের সঙ্গে তার দেখা হলো না। মনে হয় এখনো ঘুম থেকে উঠে নেই। অনেক আগে উঠে গ্রাম দেখতে গেছে। শেষের কথা ভেবে তার লজ্জা লেগে গেল, কারণ সে অনেক বেলা অবধি ঘুমিয়েছে। সৈফুলের সঙ্গে যখন দেখা হলো তখন মিলি বলল, আমি আমার মায়ের কাছে চলে যাব, যদি একটু ব্যবস্থা করতেন খুব উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমি এক্ষুনি ব্যবস্থা করব। কিছুক্ষণ পরে সৈফুল একটা লোক নিয়ে এসে হাজির হলো। তার কণ্ঠ শুনে মিলি বুঝতে পারে ইনি গতকাল রাতের কেউ। লোকটা বলল, কার বাড়ি যাবেন? গ্রামের নাম সানাইপাড়া। ওই গ্রামে মাহাতাবুর রহমান মুহিত সাহেবের বাড়ি যাব। তিনি খুব সম্ভবত একজন প্রাইমারি স্কুল শিক্ষক হিসেবে কর্মরত। লোকটা কিছু একটা বলবে তার আগেই হঠাৎ করে গতকাল রাতের গাড়িতে থাকা একজন এসে উপস্থিত হলেন। তিনি এসে মিলির দিকে তাকিয়ে বললেন, আপনি মুহিত সাহেবের বাসায় যাবেন তাই না? মিলি বলল, জি। তার স্ত্রীর নাম কি সাজেদা বেগম? হ্যাঁ হ্যাঁ। সেই গ্রামে আমার এক আত্মীয় আছে, তার কাছে শুনলাম মুহিত সাহেবের স্ত্রী মারা গেছেন আজ ভোরবেলায়। তখন হঠাৎ করে আমার মনে পড়ে গেল আপনার কথা। তারপর নাম জিজ্ঞাসা করে জানলাম যে সাজেদা বেগম নাকি মারা গেছে। মিলির মুখটা অন্ধকার হয়ে গেল। সে শুধু তার মুখ থেকে একবার অস্ফুট স্বরে বলল, কি বললেন? আমার মা মারা গেছে? সামনে দাঁড়িয়ে থাকা সৈফুল লক্ষ্য করলো মিলি টলমল করছে। মনে হচ্ছে একটু পরে মিলি দুমড়ে মুচড়ে মাটিতে পড়ে যাবে। মিলির যখন জ্ঞান ফিরছে তখন আসরের নামাজ হয়ে গেছে, মসজিদ শেষ হয়ে গেছে। কারণ মসজিদ থেকে জামায়াতে নামাজ আদায় করা তালুকদার সাহেবের মাত্র বাড়ির মধ্যে ঢুকলেন। সাইফুল তখন গেটে দাঁড়িয়েছিল। তার কানে কানে মোবাইল দেখে বোঝা যাচ্ছে সে কথা বলতেছিল কারোর সাথে। মিলির জ্ঞান ফিরছে, তাই সাইফুল তাড়াতাড়ি করে তার কাছে গেল। প্রথমে কিভাবে শুরু করবে সেটা সিদ্ধান্ত নিতে বিড়ম্বনা হচ্ছে। তার কিছু না ভেবে বলল, আপনার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়ে গেছে জোহরের নামাজে পড়ে। আমি মাহাতাবুর রহমান মুহিত সাহেবের কাছে আপনি আসার খবর পাঠিয়েছি, কিন্তু তিনি বললেন যে আপনার জন্য লাশ দাফন করা নাকি বন্ধ রাখা যাবে না। আপনার সাথে লাশে দেখা হোক না হোক তাতে কোনো সমস্যা নেই। মিলি কিছু না বলে শুধু চুপচাপ করে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। সাইফুল বলল, আপনি বলেছিলেন যে
যিনি মারা গেছেন তিনি নাকি আপনার মা। তাহলে কেন আপনাকে দেখানোর দরকার নেই তাদের? আর আপনার বিষয়ে সেখানে কেউ আগ্রহ প্রকাশ করেনি। মিলি বলল, আমি আমার বাবার সঙ্গে কথা বলতে চাই। আপনি কি আপনার মোবাইলটা কথা বলার জন্য দিবেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই দিব। গতকাল রাতে যে নাম্বারে কল দিয়ে কথা বলেছেন সেই নাম্বার তো? জি, সেটাই। তিনি সকাল থেকে অনেকবার কল দিয়েছেন আমার নাম্বারে। আপনার জন্য খুব টেনশন হচ্ছে সেটা বোঝা যাচ্ছে ভালো করে। কিন্তু আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জট পাকিয়ে যাচ্ছে, তাই সেগুলো নিয়ে অস্বস্তি হচ্ছে। আমি বাবার সঙ্গে কথা বলে তারপর আপনার সকল জট ছাড়িয়ে দেবো। আচ্ছা। মিলি বাবার সঙ্গে কল দেওয়ার সঙ্গে সঙ্গে কল রিসিভ করে মিলির বাবা বলল, হ্যালো হ্যালো বাবা, আমি মিলি। মা, কেমন আছো তুমি? শুনলাম সকাল থেকে তুমি অসুস্থ, কিন্তু এত দূর থেকে আমি কিছু করতে পারি না। আমি রওনা দিয়ে চেয়েছিলাম, কিন্তু সইফুল নামের ওই ছেলেটা নিষেধ করলো। তবুও আমি ভেবেছিলাম রাতে রওনা হয়ে যাব বাগেরহাটের উদ্দেশ্যে। তুমি শান্ত হও বাবা, আমি ঠিক আছি। সকালবেলা হঠাৎ করে মায়ের মৃত্যুর খবর পেয়ে মাথাটা কেমন যেন হয়ে গেল। এখন ঠিক আছে। আমি রাতেই তোমাকে নিতে আসতেছি। কেন শুধু শুধু কষ্ট করবো? আমি চলে আসব তোমার কাছে। সম্ভব হলে আজকে রাতেই রওনা দিলাম, আর না হয় আগামীকাল সকালে নিশ্চয়। তোমার মায়ের কাছে যাবে না? না বাবা, আজকে আমার মায়ের মৃত্যুর খবর ছাড়াও অন্য একটা স্মৃতি মনে পড়েছে। আর সেই স্মৃতির জন্য আমার খুব বেশি খারাপ লাগে। কিসের স্মৃতি? সজীবের বিষয়ে কিছু? না বাবা, বছরখানেক আগে আমার একটা ময়না পাখি ছিল, তোমার মনে আছে? হ্যাঁ, মনে আছে। সারাদিন সকল কাজ ছিল একদিকে, আর সেই ময়না পাখি ছিল একদিকে, কিন্তু হঠাৎ করে তুমি নিজের হাতে তাকে গলা টিপে মেরে ফেললে। কারণটা অজানা। আজকে আমার সেই ময়না পাখির কথা খুব বেশি মনে পড়ছে বাবা। কিন্তু কেন? আর তুমি কি তোমার মায়ের দেহ শেষ দেখা দেখতে পেরেছো? না বাবা, মায়ের সঙ্গে এ জীবনে আর দেখা হবে না বাবা। তার কবর দেখতে ইচ্ছে করছে না, তাই সেটাও দেখতে যাব না। তাহলে? বললাম যে ফিরে আসবো তোমার কাছে। আচ্ছা, ঠিক আছে বাবা। আমি ময়না পাখিটা কেন হত্যা করেছিলাম জানতে চাও? আগে তুমি সুস্থ শরীরে ফিরে আসো, তারপর সব কিছু শুনতে পারবো। কিন্তু বাবা, যে এখনই বলতে ইচ্ছে করছে সব, কিন্তু আমার শুনতে ইচ্ছে করছে না, কারণ আমি জানি তুমি এমন খুব অদ্ভুত কথা বলবে, আর সেই অদ্ভুত কথার তীব্রতা অনেক গভীর। আমি এখন তোমার সাথে কোনো কথা বলবো না। তুমি কালকে সকালে উঠে রওনা দিয়ে চলে আসো, তারপর তোমার সাথে কথা বলবো। ঠিক আছে বাবা? মোবাইল কেটে দিয়ে মিলি কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তার সামনে সইফুল সহ আরও কিছু মানুষ কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছে। এমন দৃশ্য সহজে গ্রামের বাড়িতে দেখা যায় না। গ্রামের মানুষের জীবন হচ্ছে প্রকৃতি জীবন। তাদের সেই জীবন চলার মধ্যে কোনো সমস্যার স্থান নেই। সারাদিন পরিশ্রম করে পাখি যেমন করে নিজের বাসায় ফিরে নিশ্চিন্তে ঘুমিয়ে যায়, ঠিক তেমন করে গ্রামের মানুষগুলো দিনের ব্যস্ততা শেষ করে ক্লান্তি শরীর নিয়ে রাতের প্রথম প্রহরে সুষুপ্ত। অদৃশ্য সব দৃশ্য দেখা যায় ইট পাথরের শহরের প্রতিটি গলিতে। সম্পূর্ণ শহরটা যেন কৃত্রিম ইট পাথরের দালান কোঠা রাস্তা দিয়ে তৈরি। তেমন করে সব মানুষগুলোর জীবন অন্যরকম লাগে। শহরের প্রতিটি মানুষের ভিন্ন ভিন্ন গল্প আছে। কারো জীবনের গল্প খুব মধুর, আবার কারো জীবন খুব করুণ। সৈফুল এক এক করে প্রশ্ন করে যাচ্ছে, মিলি খুব সংক্ষিপ্ত আকারে সেই প্রশ্নের জবাব দিচ্ছে। যদিও মিলির জবাবে খুব ছোট, কিন্তু সেটা সৈফুল ঠিক বুঝতে পারছে। সবকিছু শুনে সৈফুল শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল ঠিকই, কিন্তু কিছু বলার মতো ছিল না। সকল কথার মধ্যে সজীবের সাথে বিয়ের বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। সজীব সেদিন রাত থেকে আর কল করেনি। আবার মিলিও নিজের ইচ্ছে করে বিরক্ত করেনি। সকাল 7:30 মিলি আর সজীব দুজনেই একসাথে বাসার মধ্যে পাশাপাশি বসে আছে। বাস চলছে আপন গতিতে, আর সবাই অপেক্ষা করছে রাজধানী ঢাকা শহরে পৌঁছাবে। অনিচ্ছা সত্ত্বেও সৈফুল মিলির সঙ্গে এসেছে, কারণ এমন একটা ঘটনা পরে তাকে একা পাঠানো ঠিক নয়। কথাটা বলেছিল সৈফুলের দাদা, মানে তালুকদার সাহেব। তাই সে বাধ্য হয়ে মিলির সঙ্গে এসেছে। সৈফুল বলেছিল যে বাসের সুপারভাইজারকে ভালো করে বলে দিলে ঠিকমতো পৌঁছে দিবে, আর সমস্যা হলে মিলির বাবা সৈফুলকে যেন কল করে। কিন্তু সৈফুলের এই আবেদন তার দাদার আদালতে মঞ্জুর হলো না। মিলির বাসের মৃদু ঝাঁকুনিতে ঘুমিয়ে গেল। মিলির মাথা জানালার সাথে মিশে আছে, চোখ দুটো বন্ধ, কিন্তু স্বপ্নে মনে হচ্ছে তার মায়ের সঙ্গে কথা বলে যাচ্ছে। মিলি দেখলো যে তার পাশের সিটে তার মা বসে, যেন যিনি পান খেয়ে ঠোঁট আর দাঁত লাল করে ফেলেছেন। মিলি মন খারাপ করে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রাস্তা পাশে সবুজ গাছগুলো পিছনে সরে যাচ্ছে সেগুলো মন দিয়ে দেখছে।
মিলির মা বলল, কি ভাবছো মা মিলি? কিছু না। নিশ্চয় ময়না পাখির কথাগুলো। কিভাবে জানলে? তোমার বিষণ্ণতা প্রকাশ করেছে। তুমি তো মারা গেছো মা, তাহলে তুমি কিভাবে আমার পাশে এলে? আর আমি কি ভাবছি সেটা কিভাবে জানলে তুমি? আমার মেয়েকে আমাকে দেখার জন্য এত ছুটে এসেছে, কিন্তু আমি আজও স্বার্থপরের মতো তাকে ফেলে অনেক দূরে চলে গেলাম। সেই ছোট্টবেলায় তাকে ফেলে চলে এলাম, আজ এত বছর পর সে আমার সন্ধান পেয়ে আসলো, তবুও আবার আমি চলে গেলাম। খুব খারাপ মানুষ আমি। এসব কথা কেন বলছো মা? ভালো লাগে না শুনতে। তোমাকে অসুস্থর কথা জানিয়ে এখানে আসতে বলা উচিত ছিল না। আমি তো জানতামই না যে আমি এত তাড়াতাড়ি মরে যাব। মৃত্যুর কথা কি কেউ জানতে পারে? তবুও একটা বিষয় ভালো হয়েছে মিলি। সেটা কি? আমি তো তোমার বাবা তোমার কাছ থেকে অনেক দূরে ছিলাম। আমার ঠিকানা, অন্য কিছু যোগাযোগ তোমরা জানতে না। আমি যদি এভাবেই চুপি চুপি মরে যেতাম তাহলে তো খবরটাও জানতে না কোনোদিন। জীবনে আর কভু দেখাই হতো না। আর তোমরা বাবা মেয়ে জানতেই পারতে না। হ্যাঁ, তা ঠিক। তুমি তোমার ময়না পাখিটাকে খুব ভালোবাসতে। তারপর একদিন সেই পাখিটাকে তুমি আমার কথা জিজ্ঞাসা করলে, আমার সাথে দেখা হবে কবে সেটা তার কাছে জানতে চাইলে। কিন্তু সেই ময়না পাখি সত্যি কথাই বলেছিল। সে বলেছিল, তুমি তোমার মায়ের সঙ্গে আর কোনোদিন দেখা করতে পারবে না। তোমার মা খুব শীঘ্রই মারা যাবে, আর তুমি খুব কাছাকাছি গিয়েও তোমার মায়ের সাথে দেখা করতে পারবে না। পাখিটার কথা শুনে তোমার খুব কষ্ট হলো, বুক ভরা কান্না আসলো, তাই রাগান্বিত হয়ে তুমি তখনই সেই পাখিটার মাথাটা টেনে ছিঁড়ে ফেললে। তোমার সেই পাখির অপরাধ ছিল যে সে সত্যি কথা বলেছিল। সত্যি বলার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো তাকে, তাই না মিলি? আর তুমি আজ যখন দেখলে ময়না পাখির কথাগুলি সত্যি, সবই সত্যি হয়ে গেছে, তখন তার কথা খুব মনে হচ্ছে। মিলি কিছু না বলে শুধু একটা নিঃশ্বাস ফেলল। মোবাইলের শব্দে কল্পনার জগৎ থেকে বেরিয়ে গেল মিলি। তার মোবাইলটা হয়তো ঠিক হয়নি, কিন্তু সে তার একটা সিম কার্ড অন করে সাইফুলের বোটনে মোবাইলে, সেই মোবাইলে হঠাৎ করে সজীব কল দিয়েছে দেখে মিলি অবাক। রিসিভ করে চুপচাপ রইল মিলি। সজীব বলল, কেমন আছো মিলি? কোথায় আছো? এক্ষুনি আমাকে বলো, আমি তোমাকে গিয়ে নিয়ে আসবো। মিলি বলল, কেন ব্যস্ত হচ্ছ? তোমার সব কিছু ঠিকঠাক আছে তো? বাসার সবাই ভালো আছে তো? সবাই ভালো। আর আই এম সরি মিলি, তোমাকে এভাবে কষ্ট দিতে চাইনি, কিন্তু তবুও কেন যেন হয়ে গেছে না চাইতে। প্লিজ ক্ষমা করো। তুমি আজই ঢাকায় চলে আসো। আমি খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে করতে চাই মিলি। মিলি চুপচাপ। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ মিলি? আমি তোমাকে যা যা বলছি শুনছো না? কেন? আমি এই মুহূর্তে শুধু একটা কথা ভাবছি। কি কথা? আমার সেই ময়না পাখির কথাগুলো। মানে? কিছু না। রাখলাম তাহলে। আমি গাড়ির মধ্যে বসে আছি, তাই পরে কথা হবে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।